স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক গণতন্ত্র ও বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এর মাধ্যমে জনগণ উপকৃত হবে বলেও মনে করেন তিনি। বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এমন বৈঠক দরকার। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। এপ্রিলে রোজা, পরীক্ষা ও ঝড় তুফানের কারণে নির্বাচনী প্রচারণা চালানো কঠিন বলেও মনে করেন এই বিএনপি নেতা। সরকারের এ বিষয়ে আরও চিন্তা করা উচিত। তিনি সতর্ক করেন, ফ্যাসিস্ট পালিয়ে গেলেও এখনো ষড়যন্ত্র চলছে। বিএনপি মনে করে একদলীয় শাসন বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করবে। একদলীয় শাসনের মধ্যে কর্তৃত্ববাদ লুকে আছে, একদলীয় শাসনের মধ্যে স্বৈরাচারী অবস্থান লুকে আছে। এখান থেকে বের হয়ে নতুন একটা সুশাসন দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা তারেক রহমানের নেতৃত্বের উপর আমরা ভর করতে পারি। সংগঠিত অপরাধে সাজা যদি 7 বা 5 বছরের কম হয়, তবে মামলার পরিবর্তে সালিশের পথে হাঁটতে চায় সরকার। দণ্ডবিধিতে যুক্ত করতে চায় প্লি বার্গেইন অ্যাক্ট। আইন মন্ত্রণালয়ের এমন উদ্যোগের বিষয়ে আইনজ্ঞরা বলছেন, দ্রুত অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকলেও অপরাধীর সঙ্গে আপোষ হলে বাড়বে অপরাধ, ভেঙে পড়বে সামাজিক শৃঙ্খলা, তৈরি হবে বিচার বিভাগের ওপর অনাস্থা। তাই দণ্ডবিধি সংশোধনে সতর্ক ও দূরদর্শী হবার পরামর্শ বিশিষ্টজনদের। প্লি বার্গেইন অ্যাক্ট যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোতে থাকা এই আইনে অপরাধী দোষ স্বীকার করলে কম হয় সাজা। সম্প্রতি রাজধানীতে এক মতবিনিময়ে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সংশোধিত অর্ডিন্যান্স 2025-এর প্রাথমিক খসড়ায় প্লি বার্গেইন অ্যাক্ট দণ্ডবিধিতে যুক্ত করার ভাবনার কথা জানান আইন উপদেষ্টা। আমরা মামলার চাপ কমানোর জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। প্রস্তাবিত খসড়ায় বলা হয়, কম সাজার অপরাধে সালিসি নিষ্পত্তির কথা। অপরাধ স্বীকার করলে অপরাধী মামলা থেকে অব্যাহতি পেতে পারেন, তবে দিতে হবে ক্ষতিপূরণ। বাংলাদেশে যে উদ্যোগটি নেওয়া হচ্ছে সেই উদ্যোগটিতে আমি সমর্থন করি এই অর্থে, মামলা শুরুতেই যদি সে গিলটি প্লি করে তাহলে কোর্টের টাকা বাঁচবে, সময় বাঁচবে, দুই পক্ষের এতে সাশ্রয় হবে। ইভেন সৌদি আরবেও তো এই যে ব্লাড মানি বলে, ব্লাড মানির মাধ্যমেও নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থা হয়। তবে সাজা কমা বা বিচার থেকে অব্যাহতি পাওয়ার বিধান জনমনে ভুল বার্তা দিতে পারে বলে শঙ্কা আইন বিশেষজ্ঞদের। এই প্লি বার্গেনিংটা কার্যকর হবে 7 বছরের নিচের কোনো যদি সাজা কোনো বিধান থাকে তাহলে সেই আইনের ক্ষেত্রে। আমি বলেছি এটা একটা ডেঞ্জারাস প্রপোজিশন, এটা একটা ভয়াবহ জিনিস। 7 বছর পর্যন্ত সাজা একটা মানুষকে মারলেও হতে পারে, একটা মানুষকে। তো একজন ব্যক্তিকে যখন আঘাত করে কোনো ফৌজদার অপরাধ করবে না, তার সঙ্গে সমঝোতা করতে বলবেন, সেখানে ম্যাজিস্ট্রেট থাকবে, দুই প্রতিপক্ষ থাকবে, তার মানে কি এটা একটা অসৎ চর্চার মতো তৈরি হবে। ধনিক শ্রেণী অপরাধ করে টাকা দিয়ে আইন আদালত অপরাধ কেনা, অর্থাৎ টাকা দিয়ে অপরাধ কিনে সে বেঁচে যাওয়া, এটিরও প্রবণতা দেখা দিতে পারে। সুতরাং এটি নিয়ে আলোচনা পর্যালোচনা করতে হবে। দণ্ডবিধি সংশোধনে সরকারকে দূরদর্শী হওয়ার পাশাপাশি বিভিন্ন আইনি বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অনুসরণের পরামর্শ তাদের। সিআরপিসি, সিপিসি, বিপিসি এগুলো কিন্তু আজকে একদিনে হয় না। এগুলো অনেক চিন্তা ভাবনা করে এই বইগুলো লেখা হয়েছে। এর বাইরে গিয়ে যদি আপনি কিছু করতে যান, সেখানে কিন্তু শাসন ব্যবস্থা থাকে। মেজর জিনিসগুলোকে পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে যেতে হবে। আদারওয়াইজ আপনি আজকে একটা বলে দিলেন, পার্লামেন্ট এসে বললো যে আমি এটা থ্রোন আউট করে দিলাম। যেখানে হত্যা মামলা, যেখানে ধর্ষণ মামলা আপোষ হয়ে যায়, তো সে সমস্ত ক্ষেত্রে, এই সমস্তগুলো ক্ষেত্রে তো আর্থিক বিনিময়ে নানা রকম সামাজিক চাপে, ব্যক্তির চাপে, প্রভাবের কারণে এগুলো হতে পারে। সুতরাং আইনি কাঠামোর মধ্যে এই প্রভাব বিস্তার করার এই সুযোগটা দেওয়া ঠিক হবে না। 1/11 সরকারের ট্রুথ কমিশনের বিষয়ে সর্বোচ্চ আদালতের নেতিবাচক মনোভাবের কথাও স্মরণ রাখা প্রয়োজন বলেও মত দেন আইন বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট, চলবে 10 জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। পরদিন শুক্রবার ঈদুল আজহা উদযাপন ও পশু কোরবানি দেন হাজিরা। প্রস্তুতি শেষে এবার দেশে ফেরার অপেক্ষায় হাজিরা। বেলা 11টায় প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ থেকে এবছর হজ পালন করেছেন 87,157 জন। এর মধ্যে যারা মারা গেছেন 19 জন। চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হয় 5 জুন। চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় 4 জুন, যখন হাজিরা মিনায় পৌঁছান। 6 জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে মূল কার্যক্রম শেষ করেন হাজিরা। এরপর বিদায়ী তাওয়াফ ও সাই সম্পন্ন করে তারা হজের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানেন।
হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ। এ বিষয়ে আরো জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রথম ফ্লাইটটি কখন আসবে, এতে কতজন হাজি আসছেন, বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই, যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে হজের ফিরতি হজ ফ্লাইট, সেটা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি এয়ারলাইন্সের প্রথম যে ফ্লাইটটি, সেটা মূলত 444 জন যাত্রী নিয়ে, হজ যাত্রী নিয়ে অবতরণ করবেন। ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই হজ যাত্রীদের, ফিরতি হজ যাত্রীদের নিয়ে যে প্রস্তুতি বা তাদের যে আনুষ্ঠানিকতা বিমান কর্তৃপক্ষের, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে জমজম যে পানি, সেই পানি এবং কি ফুল দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাবে বা দেশে স্বাগত জানাবে, সেই বিষয়টা কিন্তু তারা চূড়ান্ত করছেন এবং কি প্রস্তুতি সম্পূর্ণ করেছেন ইতিমধ্যেই। আর ইতিমধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা যতটুকু জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যে ঠিক 5-10 মিনিটের মধ্যে এই সৌদি এয়ারলাইন্সের যে প্রথম ফিরতি হজ ফ্লাইটটি অবতরণ করবে। এর পাশাপাশি যাতে করে হাজিরা যাতে করে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে তারা যদি বাড়ি ফিরতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করতেই কিন্তু এই বিমানবন্দর কর্তৃপক্ষ যারা আছেন, তারা প্রত্যেকেই স্ব জায়গা থেকে সেই প্রস্তুতিটা তারা গ্রহণ করেছেন, যাতে করে কোনো প্রকার সমস্যা পড়তে না হয় বের হতে। আর এর পাশাপাশি আপনি জানেন যে আজকে যে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট, সেটা আগামী জুলাই 10 তারিখ পর্যন্ত এই ফিরতি হজ ফ্লাইট আসবে এবং কি পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা আমরা গত বছরেও এই যে অভ্যর্থনা, তাদেরকে যে স্বাগত জানানোর যে বিষয়টা, সেটা কিন্তু আসলে আমরা গত বছরও দেখেছি, তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আর বাংলাদেশ এয়ারলাইন্স এমনকি সৌদিয়া কিংবা ফ্লাইনাস যে এয়ারলাইন্সটি রয়েছে, সেই হাজিদেরকে ঠিক জমজম পানি বিতরণের এই যৌথ উদ্যোগ তারা কিন্তু গ্রহণ করেছে। সেই জমজম পানিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সেক্ষেত্রে সাধারণ যারা কর্মকর্তা আছেন, তারাও অপেক্ষায় আছেন। আর হাজিদের যে আত্মীয় স্বজন রয়েছে বা পরিবার পরিজন রয়েছে, তারাও এখানে অপেক্ষা করছেন তাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো সবশেষে বলা যায় যে হাজিদের যে এই আজকে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হলো। আর যদি আমি পূর্বের কিছু তথ্য দিতে চাই, যে এবারের হজ যাত্রায় 19 জন হাজি মারা গিয়েছেন, সেটা বার্ধক্যজনিত হোক, সেটা হৃদরোগে হচ্ছে কিংবা অন্যান্য যে জটিলতা ছিল রোগের, সেই কারণে কিন্তু 19 জন হাজি মারা গিয়েছেন এখন পর্যন্ত। সেই তথ্যটা আমরা কিন্তু পূর্বেও পেয়েছি, সেই বিষয়টা আসলে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। ঈদ পরবর্তী ভোগান্তির কারণ হওয়া পশুর উচ্ছিষ্টের বর্জ্যে লুকিয়ে আছে শত কোটি টাকার সম্পদ, কিন্তু সচেতনতার অভাবে নষ্ট হচ্ছে রপ্তানিযোগ্য এসব উচ্ছিষ্ট। ট্যানারি মালিকরা জানান, একসময় রপ্তানি হলেও 2017 সালে হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর পশুর উচ্ছিষ্টের ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে কাক কুকুরের খাবার হচ্ছে শত কোটি টাকার রপ্তানিযোগ্য পণ্য। এই শিল্প আবারও চালুর জন্য হাজারীবাগে আলাদা জমি বরাদ্দের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে প্রতি বছর কোটি কোটি পশু জবাই করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার প্রায় 1 কোটি পশু কুরবানি করা হয়েছে। গরু সহ এসব পশুর চামড়াকেই একমাত্র মূল্যবান রপ্তানি পণ্য হিসেবে বিবেচনা করা হয়। তবে চামড়া ব্যবসায়ীরা বলছেন, বর্জ্য হলেও পশুর হাড়, শিং, নাড়ি ভুঁড়ি, পেনিস, মূত্রথলি, রক্ত, চর্বিসহ উচ্ছিষ্ট অংশও মূল্যবান রপ্তানিযোগ্য পণ্য, কিন্তু ব্যবস্থাপনার অভাবে এগুলো নষ্ট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবেই করতাম, আমি শিংয়ের অনেক কাজ করেছি। গরুর কোনো জিনিস ফালানি যাবে না, দাঁত থেকে শুরু করে লেজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। বহির্বিশ্বে এগুলি দ্বারা তারা কিন্তু বহু কিছু করতেছে গরু মহিষের চামড়া দ্বারা। বাংলাদেশ পারতেছে না, বিকজ এটার উপরে ফোকাস নাই, এটার উপরে কোনো স্টাডি নাই, অ্যানালাইসিস নাই। সিটি কর্পোরেশনের তথ্য মতে কোরবানির ঈদে শুধু ঢাকা শহরেই উৎপাদিত হয় প্রায় 35,000 মেট্রিক টন বর্জ্য। ট্যানারি মালিকরা জানান, হাজারীবাগে ট্যানারি থাকার সময় এসব উচ্ছিষ্ট নিয়ে আলাদা শিল্প গড়ে উঠেছিল। প্রক্রিয়া করে চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। বছরে এই খাত থেকে রপ্তানি হতো প্রায় 200 কোটি টাকা। ঢাকার বাইরে চট্টগ্রাম এবং সিলেটেও এই শিল্প গড়ে ওঠে, কিন্তু নানা প্রতিবন্ধকতায় স্থবির হয়ে গেছে এই শিল্প। গরুর কোনো কিছুই ফেলানো হয় না এবং সব কিছুই মূল্যবান। যারা প্রসেস করতেন ওদেরকে আসলে শিফট করা হয় না। এদের বেশিরভাগই এই
হাজারীবাগে ওদের ইন্ডাস্ট্রিগুলো এখানে ওরা রয়ে গেছে, পরবর্তীতে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গরু চামড়া মাথা নষ্ট হয়েছে প্রায় 60 লক্ষ পিসের কাছাকাছি। এগুলো 60-70 টাকা একসময় দাম ছিল, এখন যদি দাম কমও ধরেন 20 টাকা করে ধরেন, তাহলে কত হয় এটা টাকার অঙ্কে বোঝা যাবে। মূল্যবান এই সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নেই চিরচেনা যানজট, এ যেন এক অচেনা তিলোত্তমা। লম্বা ঈদের ছুটিতে পাল্টে গেছে রাজধানীর চিত্র। পুরনো খোলস পাল্টে নতুন রূপে জাদুর নগরে যেন বড্ড অচেনা। কোরবানির ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতিও মোটামুটি স্বাভাবিক ছিল, কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তাই প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সড়কে নেই যানজট, মোড়ে নেই গাড়ি, রিকশার জটলা, নেই ট্রাফিক সিগন্যালের বিধিনিষেধ। এ যেন এক অচেনা ঢাকা। রাজধানীর সব এলাকার চিত্রই এমন। অল্প সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যেন নগরবাসীর জন্য একটা স্বপ্ন। তবে স্বপ্ন শুধু পূরণ হয় ঈদ এলেই। ব্যক্তিগত কিছু যানবাহন ছাড়া রাজধানীতে চলছে একেবারে কম সংখ্যক গণপরিবহন। আবার অলিগলি ছাড়াও বেশিরভাগ প্রধান সড়ক রিকশার দখলে। রাস্তাঘাট ফাঁকা ফোকা, খুব সুন্দর প্রোগ্রাম, অন্য কোনো গ্যাঞ্জাম নাই। রিক্সা তো চলেই, কিন্তু রিক্সা চললে তো আর হবে না, লোকজন না থাকলে রিক্সা চলা দিয়ে করেন কি? রাস্তা একদম ফ্রি না, ঠিকভাবে পাইতাছি না, তবে এই চালানিটা মজা পাইতাছি, কোনো যানজট নাই। ঈদে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় প্রত্যাশা পূরণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে, এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। 2-1 ছোটোখাটো চুরি চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের, এই জন্য আমি মোটামুটিভাবে খুশি। ফাঁকা ঢাকায় অপরাধী চক্র যাতে সক্রিয় হয়ে উঠতে না পারে সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ছক তৈরি থাকলেও রাজধানীর প্রধান সড়কগুলোতে তার দেখা মেলেনি। নিরাপত্তা রাস্তাঘাটে তো পুলিশ নাই, কে ধরা চলে, সব জায়গায় ফাঁকা, পুলিশ নাই। রাস্তাঘাটে ছিনতাই টানতাই হলে দেখবো কে? বছরের প্রতিটি দিন নির্বিঘ্ন হোক নাগরিক পথ চলা, তাই তিলোত্তমার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করার দাবি নগরবাসীর। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। সীমান্তে আবারও পুশিন, এবার দিনাজপুর ও ঠাকুরগাঁও দিয়ে 20 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। গভীর রাতে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করে বিএসএফ। পরে বিজিবির টহল দল তাদের আটক করে। এর আগে গেল 29 মে একই সীমান্ত দিয়ে 11 জন নারী সহ 13 জনকে পুশিন করা হয়েছিল। এদিকে মধ্যরাতে পীরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ 7 জনকে পুশিন করলে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে রয়েছে 2 নারী, 2 পুরুষ ও 3 শিশু। আটকদের নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। জি, এখানে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। ভেন্যুটা হচ্ছে উনি যেখানে আছেন, আপনার যে হোটেলটা, নামটা হচ্ছে আপনার, হ্যাঁ, ওইখানেই হবে এটা মেট্রো। এবং ওখানেই তার সঙ্গে আপনার ইংল্যান্ডের ডেপুটি লিডার অফ দি হাউস আপনার উনি দেখা করবেন। এরপরে এই সময় অন্যান্য নেতা যারা আছেন তারা ওখানেই দেখা করবেন। ভেন্যু একটাই। বলছিলেন যে একটা রাজনৈতিক সংকট এটা উত্তর হতে পারে, এক ধরনের টানাপোড়েন চলছে, নির্বাচনের সময়সীমা নেই। থেকে ঘোষণা করা হয়েছে ইলেকশন, আপনারা চাচ্ছেন যে ডিসেম্বর এবং অনল অবস্থানে আছে, মানে এখান থেকে এই ডেভেলপ হতে পারে না। বললাম তো, যেটা একটা বিরাট সম্ভাবনার সৃষ্টি করেছে আপনার। এটা আমি তো রাজনীতিতে সবসময় আপনার খুবই ইতিবাচক মানুষ, এবং আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই, ব্রাইট দিকটাই দেখতে চাই। তাতে করে আমি এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ তৈরি হতে পারে, এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের 2 নেতার। দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেন্যু, প্রপার প্লেস, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে আর কি। না, এটা শোনেন, আমি আপনাকে পরিষ্কার করে বলি।
আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা একটা বিশেষ মুহূর্তে এসে আপনার এই দায়িত্ব নিয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। একথা বললে অস্বীকার হবে যে আমরাই দায়িত্ব দিয়েছি, এবং রাজনৈতিক দিক থেকে তাদের অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট নয়, এবং তারা নিজ নিজ ক্ষেত্রে তারা সবাই একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ বা পণ্ডিত লোক, উইজডম সব আছে। পলিটিক্যাল উইজডম যে পুরোপুরি আছে সে কথা বলা যাবে না, বাট অ্যাট দি সেম টাইম দে হ্যাভ গট দ্য সিনসিয়ারিটি, তাদের আন্তরিকতার অভাব আছে বলে আমার কাছে মনে হয় না। তারা কাজ করতে চান, কাজ করার চেষ্টা করছেন। দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে, তবে এখানে একটা ইউনিক ব্যাপার আছে যেখানে একটা চাপ আছে। চাপটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে নতুন নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে, নতুন নতুন রাজনৈতিক চিন্তা আনার চেষ্টা করা হচ্ছে, যেগুলোকে আপনার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও একটা বড় আপনার চ্যালেঞ্জিং জব। কিন্তু তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই একটা সুযোগ তৈরি হয়েছে দুই নেতার মধ্যে দিয়ে, সবার মধ্যে দিয়ে, সেটা একটা বড় একটা সমাধান হয়ে যেতে পারে আর কি, সেগুলো সমাধান হতে পারে। এক মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। 15 বছরের একটা ফ্যাসিস্ট রুল, আওয়ামী লীগ সব ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। সেই ইনস্টিটিউশনগুলোকে নতুন করে বিল্ড আপ করা এটা কোনো ছেলে খেলা নয়। আমি এই কথা বারবার করে বলার চেষ্টা করি যে এটা একটা বিরাট বিরাট চ্যালেঞ্জ, জাতির জন্য চ্যালেঞ্জ। সবাই আশা করেন যে সব কিছু এটা হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। এত সোজা একটা রাষ্ট্রকে, একটা যন্ত্রকে আপনার একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। এখান থেকে আবার নতুন করে সুস্থ ভালো জিনিস রাতারাতি নিয়ে আসবেন, এটা এত সহজে হয় না। ইট টেক্স টাইম। এবং ভালো কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন, রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছেন। আমি কাউকেই আপনার অভিযোগ করতে পারি না, চাই না কারোর বিরুদ্ধে। আমি মনে করি এভরিবডি ইজ ট্রাইং দেয়ার বেস্ট। মেবি যে হয়তো পথ ভিন্ন, জায়গায় আপনার চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে, কথাবার্তা ভিন্ন হতে পারে, কিন্তু সবারই চেষ্টা আছে। আর আমি মনে করি যে আমাদের এখন এই সময়টা আপনার এই যে আপনার গণতন্ত্রের উত্তরণের যে কালটা, ট্রানজিশনটা, এটাতে সকলের আমাদের খুব দায়িত্বশীল হওয়া উচিত। প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত। প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলবো যে কথাগুলো আমাদের এই যে যাত্রা, একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার যে যাত্রা, এটা যেন বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা বারবার আমি বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি যে জাতীয় ঐক্য এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।